শহরের ব্যস্ততম কোলাহলের আড়ালে লুকিয়ে থাকে কিছু নিঃশব্দ দীর্ঘশ্বাস, যা কোনো দামি অট্টালিকার দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে আসে। এটি কেবল একটি সাধারণ সিলিন্ডার সরবরাহকারী তরুণের গল্প নয়, এটি হলো দুটি ভিন্ন জগতের মানুষের নিঃশব্দে মিশে যাওয়ার এক উপাখ্যান। যখন অভাবের তাড়নায় লড়াই করা এক যুবক এক রহস্যময়ী ধনকুবের নারীর অন্দরে পা রাখল, তখন সময় যেন থমকে দাঁড়িয়েছিল। সেই মুহূর্তটি কেবল একটি কাজের অংশ ছিল না, বরং তা ছিল মায়া আর একাকিত্বের এক গভীর গোলক ধাঁধার শুরু। সেই অন্দরমহলে সেদিন ঠিক কী ঘটেছিল আর কিভাবে একটি সাধারণ সিলিন্ডার পৌঁছে দেওয়া বদলে দিল দুটি মানুষের জীবন, জানলে আপনিও অবাক হবেন। এটি একাকিত্বের এক চরম ও কঠিন সত্য। গ্যাস সিলিন্ডার দিতে দিয়েছিল ছেলেটি। কোটিপতি মহিলা বললেন, ভিতরে চলে এসো। তারপর যা হলো, বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। উত্তরবঙ্গের বগুড়ার একটি ছোট গ্রামের বাসিন্দা ছিল আকাশ। শুরু থেকেই আকাশের ঘরের অবস্থা ঠিক ছিল না, তাই 12 ক্লাসের পরেই তাকে কাজের সন্ধানে বাইরে বের হতে হয়। অনেক জায়গায় ঘুরে বেড়ানোর পর শেষে এসে ঢাকা শহরের একটি বড় গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ পেয়ে যায়। কাজ কঠিন ছিল, কিন্তু প্রতিদিনের আয় নির্দিষ্ট ছিল এবং থাকা খাওয়ার ব্যবস্থা মালিক করে দিয়েছিলেন। তাই সে কিছু না ভেবেই সেই কাজ ধরে নেয়। সে যে লোকটির কাছে কাজ করত তার নাম ছিল রফিক ভাই। তার অধীনে আরও 4 জন ছেলে কাজ করত। এদের সবার কাজ ছিল যেখান থেকে ফোন আসবে সেখানে ভরা সিলিন্ডার পৌঁছে দেওয়া এবং খালি সিলিন্ডার ও টাকা নিয়ে ফিরে আসা। সকাল থেকে রাত পর্যন্ত এই কাজই চলত। কখনো কড়া রোদে, কখনো বৃষ্টিতে, কখনো অনেক তলার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে শরীর ভেঙে আসত, কিন্তু আকাশ কখনো অভিযোগ করেনি। কাজ শুরু করার আগেই রফিক ভাই সব ছেলেকে একটা কথা খুব কড়াভাবে বুঝিয়ে দিয়েছিলেন, যে কোনো বাড়িতেই যাও, চোখ নিচু রাখবে। বেশিরভাগ বাড়িতে মহিলারাই মিলবে, কিচেনে যেতে হবে, সিলিন্ডার লাগাতে হবে, কিন্তু কোনো রকম এমন আচরণ হবে না যাতে অভিযোগ আসে। একটা অভিযোগ এলেই চাকরি শেষ, আর এখানকার লোক রেগে গেলে যা খুশি করতে পারে। বাকি ছেলেরা হাসাহাসি করে কথা উড়িয়ে দিত, কিন্তু আকাশ এটা মনে গেঁথে নিয়েছিল। সে এমনিতেও খুব সিধে সাধা ছিল। তাকে শুধু কাজ করতে হবে, টাকা কামাতে হবে আর বাড়িতে পাঠাতে হবে। তাই যখনই সে কোনো বাড়িতে যেত, এদিক ওদিক না তাকিয়ে সোজা কিচেনে যেত, সিলিন্ডার বদলাতো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসত। ধীরে ধীরে শহরের অনেক এলাকায় সে পরিচিত হয়ে গেল। লোকে বলতো, ওই শান্ত ছেলেটাকেই পাঠাবেন যে তাড়াতাড়ি কাজ করে চলে যায়। রফিক ভাইও তার উপর খুশি ছিল, কারণ তার জন্য কখনো কোনো অভিযোগ আসেনি। এই এলাকাগুলোর মধ্যেই একটা বিশাল অট্টালিকা ছিল, যেখানে প্রায়ই সিলিন্ডার বুকিং আসত। সেই বাড়িতে একজন মহিলা থাকতেন যার নাম ছিল অবন্তিকা। বয়স প্রায় 27 বছরের কাছাকাছি হবে। ফর্সা, রাজকীয় সাজগোজ এবং সবসময় দামি পোশাকে থাকতেন। প্রথমবার যখন আকাশ সেখানে গেল, সে শুধু দেখল বাড়িটা অনেক বড় এবং ভেতরে খুব নীরবতা। অবন্তিকা দরজা খুললেন, তাকে ভেতরে ডাকলেন এবং সরাসরি রান্নাঘর, কিচেন দেখিয়ে দিলেন। আকাশ চুপচাপ কাজ করল এবং বের হতে লাগল। তখন অবন্তিকা বললেন, জল তো খেয়ে যাও। আকাশ মাথা নাড়ল, না ম্যাডাম, দেরি হয়ে যাবে। কিন্তু তিনি তবুও গ্লাস এগিয়ে দিয়ে আকাশের হাতে ধরিয়ে দিলেন। আকাশ তাড়াতাড়ি জল খেল এবং বাইরে বেরিয়ে গেল। সেদিন তার বিশেষ কিছু মনে হয়নি, শুধু এইটুকু যে মহিলাটি একটু বেশি কথা বলার চেষ্টা করছিলেন। কিছুদিন পর আবার সেই বাড়ি থেকে কল এলো। এবারও আকাশই গেল। যখন সে রান্নাঘরে সিলিন্ডার লাগাচ্ছিল, সে অনুভব করল অবন্তিকা খুব কাছে দাঁড়িয়ে আছেন, এত কাছে যে তার হাত আকাশের কাঁধে স্পর্শ করল। আকাশ একদম অস্বস্তি বোধ করতে লাগল। সে তাড়াতাড়ি কাজ শেষ করে বাইরে বের হতে লাগল। অবন্তিকা জিজ্ঞেস করলেন, এত তাড়া কিসের? আকাশ চোখ নিচু করে বলল, আরও ডেলিভারি করতে হবে। অবন্তিকা জানতে চাইলেন, তোমার নাম কি? আকাশ বলল, আকাশ। অবন্তিকা জিজ্ঞেস করলেন, কোথাকার বাসিন্দা তুমি? আকাশ বলল, গ্রাম থেকে, বগুড়া। অবন্তিকা হাসলেন, কিন্তু আকাশ আর কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। বাইরে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বুঝতে পারছিল না সেখানে সে এত ঘাবড়ে কেন যাচ্ছিল। এরপরেও বহুবার সে ওই বাড়িতে গেছে। প্রতিবার অবন্তিকা চেষ্টা করতেন কথা বলতে। কখনো জল দিতেন, কখনো চায়ের কথা জিজ্ঞেস করতেন, কখনো এমনিই দাঁড়িয়ে থাকতেন। কিন্তু আকাশ কাজ শেষ করেই বেরিয়ে যেত। 2 বছর এভাবেই কেটে গেল। আকাশ কখনো তার সীমা অতিক্রম করেনি। তাকে শুধু এটাই মনে হতো যে এই জায়গাটা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। একদিন দুপুরে হঠাৎই বাড়ি থেকে ফোন এলো। রফিক ভাই ডাক দিলেন, কে যাবে নীল দিগন্ত আবাসিক এলাকার ওই বড় বাড়িতে? আকাশ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, আমি চলে যাচ্ছি। রফিক ভাই বললেন, না, আজ নতুন ছেলেটা যাবে,
গ্রাউন্ড ফ্লোর, সহজ কাজ। আকাশ কিছু বলল না, কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা শুরু হলো। নতুন ছেলেটি সিলিন্ডার নিয়ে গেল। আধ ঘন্টা পর সে যখন ফিরে এলো, আকাশ সহজ হওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করল, লাগানো হয়েছে সিলিন্ডার? নতুন ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো। আকাশ বলল, কি? নতুন ছেলেটি বলল, মহিলা খুব রেগে ছিলেন, বললেন দরজায় রেখে দাও, ভেতরেও ডাকলেন না। আকাশ চুপ হয়ে গেল। সে বুঝতে পারল না এমন কেন হলো। সে ভাবতে থাকল, তবে কি সে নিজে যায়নি বলে এমন হলো? সেই রাতেও সে এই বিষয়েই ভাবতে থাকল। পরদিন সকালে আকাশ রফিক ভাইকে বলল, ভাইয়া, আজ কি আমি ছুটি নিতে পারি? জরুরি কাজ আছে। রফিক ভাই কোনো প্রশ্ন ছাড়াই অনুমতি দিলেন। আকাশ স্নান করে পরিষ্কার জামাকাপড় পরল, যেমন কোথাও বিশেষ জায়গায় যাওয়ার সময় মানুষ করে। তার হৃৎস্পন্দন তেজ ছিল, কিন্তু পাগুলো নিজে থেকেই ওই বড় বাড়ির দিকে যাচ্ছিল। দরজার সামনে পৌঁছে সে কয়েক মুহূর্ত থেমে বুক ভরে শ্বাস নিল এবং ঘণ্টি বাজাল। তার হাত হালকা হালকা কাঁপছিল। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। অবন্তিকা সামনে দাঁড়িয়ে। আজ তিনি আগের চেয়েও বেশি সেজেছিলেন। তিনি আকাশকে দেখলেন এবং হালকা হাসির সাথে বললেন, তুমি আজ বিনা সিলিন্ডারে? আকাশের কাছে কোনো তৈরি উত্তর ছিল না। সে শুধু বলল, কাল আমি আসতে পারিনি, তাই ভাবলাম ক্ষমা বা মাফি চেয়ে নি। অবন্তিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর দরজা পুরোটা খুলে বললেন, ভেতরে এসো। আকাশ সেখানেই দাঁড়িয়ে থাকল, তার পা যেন ভেতরে যেতে অস্বীকার করছিল। অবন্তিকা ধীর স্বরে বললেন, ভয় পেও না, ভেতরে এসো। আকাশ ধীরে ধীরে ভেতরে গেল এবং সোফার এক কোণায় বসল। তার মনে ভয়, সংকোচ আর অজানা আশঙ্কা সব একসাথে উপচে পড়ছিল। সে জানত না যে আজ যে কথা হতে চলেছে তা তার পুরো জীবন বদলে দেবে। আকাশ সোফার কোণায় এমনভাবে বসেছিল যেন যে কোনো মুহূর্তে উঠে পালিয়ে যাবে। তার নজর নিচের দিকে ছিল এবং হাত দুটো শক্ত করে ধরা ছিল। কামরায় হালকা সুগন্ধ ছিল, কিন্তু নীরবতা এত গভীর ছিল যে তার নিজের হৃৎস্পন্দন সে শুনতে পাচ্ছিল। অবন্তিকা সামনের চেয়ারে বসে তাকে দেখছিলেন, যেন তার মন পড়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর অবন্তিকা উঠলেন এবং রান্নাঘর থেকে চা নিয়ে এলেন। তিনি কাপটি সামনে রাখলেন এবং ধীরে বললেন, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলব না। আকাশ ঘাবড়ে গিয়ে কাপটি তুলল, কিন্তু হাত এত কাঁপছিল যে চা ছলকে পড়ছিল। অবন্তিকা হালকা হাসলেন, কিন্তু তার চোখে সেই হাসি ছিল না, ছিল ক্লান্তি আর একাকিত্ব। তিনি জিজ্ঞেস করলেন, তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? আকাশ ধীর স্বরে বলল, জি, কাজ থাকে তাই। অবন্তিকা বললেন, কাজ তো সবার থাকে, কিন্তু মানুষ তো দুটো কথা বলতে পারে। আকাশের কাছে কোনো জবাব ছিল না। সে বুঝছিল না সে এখানে বসে কেন আর কি বলা উচিত। কিছুক্ষণ পর অবন্তিকা হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমার বিয়ে হয়েছে? আকাশ চমকে গিয়ে মাথা নাড়ল, না। কোনো মেয়ে পছন্দ? আকাশ প্রথমবার অবন্তিকার দিকে তাকালো, পরক্ষণেই নজর নামিয়ে নিল, না ম্যাডাম। অবন্তিকা দীর্ঘশ্বাস ফেললেন, যেন তিনি এটাই শোনার আশা করছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জানো এই বড় বাড়িতে আমি একাই থাকি? আকাশ চুপচাপ মাথা নাড়ল। সে অনেকবার বাড়িতে নীরবতা অনুভব করেছে, কিন্তু কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি। অবন্তিকা বললেন, কখনো ভেবে দেখেছ, এত বড় বাড়ি, টাকা সব আছে, তবুও মানুষ খুশি থাকে না কেন? আকাশের কাছে কোনো উত্তর ছিল না। সে চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। অবন্তিকার গলা এখন আগের চেয়ে ধীর এবং ভারী হয়ে এলো। 10 বছর আগে আমার বিয়ে হয়েছিল, তিনি বললেন। তখন আমি খুব ছোট ছিলাম। আকাশ অনায়াসে উপরে তাকালো, কিন্তু কিছু বলল না। অবন্তিকা বললেন, যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি আমার থেকে অনেক বড় ছিলেন, এত বড় যে তাকে স্বামী বলতেও অদ্ভুত লাগত। আকাশের মনে সেই বৃদ্ধ লোকটির ছবি ভেসে এলো, যাকে সে আগে কয়েকবার বাড়িতে দেখেছিল। অবন্তিকা বললেন, তিনি আমাকে এখানে নিয়ে আসেন, সব দিলেন, বাড়ি, টাকা, আরাম, কিন্তু সাথ দেননি। কামরায় আবার নীরবতা ফিরে এলো। বাইরে দূরে কোথাও গাড়ির আওয়াজ আসছিল, কিন্তু ভেতরে সব থমকে ছিল। অবন্তিকা বললেন, কয়েক বছর পর তার মন বদলে গেল। তিনি বললেন, দুনিয়ার মায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধু পুজো আচ্চা করবেন। একদিন তিনি চলে গেলেন আর ফিরে এলেন না। আকাশের হাতের কাপ এখন ঠান্ডা হয়ে গিয়েছিল। সে বুঝছিল না সহানুভূতি দেখাবে নাকি চুপ থাকবে। অবন্তিকা বললেন, তিনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন চাইলে দ্বিতীয় বিয়ে করো, কিন্তু এই বাড়ি ছেড়ে যেও না। এটি শুনে আকাশের ভেতর কিছু একটা নড়ে উঠল। সে প্রথমবার অনুভব করল যে এই নারী দেখতে যতটা মজবুত, ভেতর থেকে ততটাই ভেঙে চুরমার। অবন্তিকা বললেন, লোকেরা অনেক কথা বলতো, অনেকে এলো বন্ধু হওয়ার নামে, কিন্তু সবার নজর পরিষ্কার বোঝা যেত। শুধু তুমি আলাদা ছিলে, তুমি কখনো ভুল নজরে তাকাওনি। আকাশের গলা শুকিয়ে গেল।
অবন্তিকা বললেন, আমি ইচ্ছে করেই তোমাকে আটকানো শুরু করেছিলাম, যাতে দেখতে পারি তুমি কেমন মানুষ। আকাশের হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মনে পড়ল কিভাবে সে প্রতিবার তাড়াতাড়ি বেরিয়ে আসত। অবন্তিকা হালকা হাসির সাথে বললেন, কিন্তু তুমি প্রতিবার পালিয়ে যেতে, যেন আমি কোনো বিপদ। আকাশ প্রথমবার ধীর স্বরে বলল, আমি ভয় পাই। অবন্তিকা জিজ্ঞেস করলেন, কার থেকে? আকাশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ভুল বুঝে যাওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়। আর? অবন্তিকা জিজ্ঞেস করলেন, আর? আকাশ খুব ধীরে বলল, নিজের উপর থেকে ভয়। এটি শুনে অবন্তিকা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখে এখন এক অদ্ভুত নরম ভাব চলে এলো। আমি তোমাকে ডাকতে চাইনি, অবন্তিকা বললেন, কিন্তু কাল তুমি যখন এলে না, কেন জানি খুব খারাপ লেগেছিল। আকাশের হৃৎস্পন্দন জোরে জোরে হতে লাগল। সে বুঝতে পারল সে এখানে কেন এসেছে, কারণ তার মনেও কিছু না বলা কথা ছিল যা সে নিজের কাছে লোকাচ্ছিল। অবন্তিকা ধীরে বললেন, তুমি চলে যাবে তো, হয়তো আর কখনো আসবে না। আকাশ প্রথমবার মাথা তুলে তার চোখের দিকে তাকালো। সেখানে কোনো চালাকি বা কৃত্রিমতা ছিল না, ছিল গভীর ও সত্য একাকিত্ব। কামরার হাওয়া ভারী হয়ে গেল, সময় যেন থেমে গেল। অবন্তিকা ধীরে উঠলেন এবং আকাশের সামনে এসে দাঁড়ালেন। আকাশ নিজের হাত শক্ত করে ধরল। সে পালানোর কথা ভাবল, কিন্তু পা নড়ল না। অবন্তিকা কাঁপতে থাকা হাতে আকাশের হাত ধরলেন। তার স্পর্শ গরম ছিল, কিন্তু তাতে অস্থিরতা ছিল। আমি খুব একা আকাশ, তিনি প্রায় ফিসফিস করে বললেন। এত একা যে নিজের থেকে ভয় লাগে। আকাশের ভেতর কিছু একটা ভেঙে গেল। সে কখনো কাউকে এভাবে সাহায্য চাইতে দেখেনি। তার সব সতর্কতা আর ভয় সেই মুহূর্তে দুর্বল হয়ে গেল। কামরায় ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছিল, আর সেই আওয়াজের মধ্যে আকাশ অনুভব করল তার জীবন আর আগের মতো থাকবে না। অবন্তিকার হাত তখনও আকাশের হাতের ওপর ছিল এবং তা কাঁপছিল, যেন বহু বছরের জমাট বাঁধা ব্যথা একটু সাহারা পেয়েছে। আকাশ বুঝতে পারছিল না হাত সরিয়ে নেবে নাকি এভাবেই রাখবে। তার ভেতর ভয়ও ছিল, আবার এক অদ্ভুত আপন ভাবও ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। কিছুক্ষণ পর অবন্তিকা হাত সরিয়ে নিলেন, যেন তিনি অনুভব করেছেন তিনি সীমা অতিক্রম করেছেন। তিনি চেয়ারে গিয়ে বসলেন এবং মুখ হাত দিয়ে ঢেকে চুপ থাকলেন। আকাশ প্রথমবার অনুভব করল মজবুত দেখতে মানুষেরাও ভেতর থেকে কতটা দুর্বল হতে পারে। তার মনে হলো সে যদি এখন উঠে চলে যায়, তবে এই মহিলা আবার একদম একা হয়ে যাবেন। আমাকে মাফ করে দাও, অবন্তিকা ধীরে বললেন। আমার এমন করা উচিত হয়নি। আকাশ মাথা নাড়ল। না, এমন কোনো কথা নয়। তার স্বরে ঘাবড়ানি কম ছিল, কিন্তু সহানুভূতি বেশি ছিল। অবন্তিকা তার দিকে তাকালেন। আমি নিজেকে মজবুত দেখানোর অনেক চেষ্টা করি, কিন্তু সত্যি হলো আমি ক্লান্ত। তার চোখে হালকা জল এলো, যা তিনি লুকানোর চেষ্টা করছিলেন না। আকাশের হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল, যে গ্রামে একা সব সামলাত, কিন্তু রাতে লুকিয়ে কাঁদত। তার মনে হলো এই মহিলাও তো কারো মেয়ে বা বোন, যাকে পরিস্থিতি এই অবস্থায় এনেছে। অবন্তিকা বললেন, তুমি চাইলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। আকাশ দরজার দিকে তাকালো, আবার অবন্তিকার দিকে। যাওয়ার পথ খোলা ছিল, কিন্তু তার পা উঠছিল না। সে ভাবল, যদি চলে যায় তবে তার ভেতরটা অপূর্ণ থেকে যাবে। আপনি ঠিক থাকবেন তো? আকাশ ধীরে জিজ্ঞেস করল। এটিই ছিল তার প্রথম ব্যক্তিগত প্রশ্ন। অবন্তিকা হালকা হাসলেন। ঠিক থাকা তো অভ্যেস হয়ে গেছে, ভেতরে যাই চলুক না কেন। কামরায় আবার নীরবতা। আকাশের ভয় দূর হয়ে এখন চিন্তা জন্ম নিল। সে ধীরে বলল, যদি আপনার কারো সাথে কথা বলার দরকার হয় তবে করতে পারেন। এটি বলে সে নিজেই অবাক হল, কারণ সে সব সময় মানুষের থেকে দূরে পালাত। অবন্তিকা অবাক হয়ে বললেন, তুমি সত্যি শুনবে? আকাশ মাথা নাড়ল। এটি ছোট ইশারা ছিল, কিন্তু তাতে সততা ছিল। অবন্তিকা আকাশের সামনের সোফায় এসে বসলেন, যাতে দূরত্ব কমে কিন্তু অস্বস্তি না হয়। তিনি ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত সব কথা বললেন। কিভাবে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া, হঠাৎ ধনী মানুষের সাথে বিয়ে, ভেবেছিলেন জীবন বদলে যাবে। শুরুতে সব ভালো লাগত, কিন্তু ধীরে ধীরে বুঝলেন টাকা সব নয়। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু ক্লান্তি ছিল।
আকাশ না থামিয়ে শুনতে থাকল। তার মনে হল সে প্রথমবার কারো জন্য খুব জরুরি হয়ে উঠেছে। অবন্তিকা বললেন, কিভাবে মানুষ কাছে এসেছে, কিন্তু সবার উদ্দেশ্য আলাদা ছিল। তুমি আলাদা ছিলে, তিনি বললেন। তুমি কখনো কিছু চাওনি, এমনকি নজর তুলেও তাকাওনি। আকাশ লজ্জা পেল, বলল, আমি শুধু আমার কাজ করতাম। অবন্তিকা বললেন, এটাই তো কথা, আজকাল বিনা স্বার্থে কেউ কিছু করে না। সময় কিভাবে পার হলো বোঝা গেল না। বাইরে সন্ধ্যা হতে শুরু করল। আকাশের মনে পড়ল সে সকাল থেকে কিছু খায়নি, কিন্তু তার ক্ষুধাও পাচ্ছিল না। মনে শুধু একটি প্রশ্ন, এখন কি হবে? অবন্তিকা ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি আবার আসবে? এই প্রশ্নটি সাধারণ ছিল, কিন্তু এর পেছনে থাকা ভয় স্পষ্ট ছিল। আকাশ সাথে সাথে উত্তর দিতে পারল না। সে জানত এখানে আসা মানে জীবনকে নতুন মোড়ে নিয়ে যাওয়া। কিছুক্ষণ পর সে ধীর স্বরে বলল, যদি আপনার দরকার হয় তবে আসব। এটি প্রতিশ্রুতি ছিল না, কিন্তু অস্বীকারও ছিল না। অবন্তিকার চোখে প্রথমবার হালকা চমক এলো। এইটুকুই যথেষ্ট, তিনি বললেন। আকাশ উঠে চলে যাচ্ছিল। দরজায় পৌঁছে সে একবার পেছনে তাকাল। অবন্তিকা সেখানেই দাঁড়িয়ে তাকে দেখছিলেন। বাইরে হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু আকাশের ভেতর এক উষ্ণতা ছিল। সে অনুভব করল সে আজ খালি হাতে ফিরছে না, কারো গল্প নিয়ে ফিরছে। সে বুঝল এখন আর এই বাড়ির সাথে তার সম্পর্ক শুধু সিলিন্ডার ডেলিভারি ম্যানের নয়। সে জানত না এই সম্পর্ক একদিন এত গভীর হবে যে সে আলাদা হওয়ার কথা ভাবতে পারবে না। পরের কয়েকদিন আকাশ নিজেকে কাজে ডুবিয়ে রাখল, কিন্তু মন বারবার ওই বাড়িতে ছুটে যাচ্ছিল। সে বুঝল এটা শুধু অভ্যাস নয়, এটি কারো জন্য চিন্তা। ওদিকে অবন্তিকাও অস্থির ছিলেন। এক সন্ধ্যায় আকাশ নিজেকে আটকাতে পারল না এবং আবার ওই বাড়িতে গেল। এবার তার মনে ঝিঝক, সংকোচ ছিল না, বরং এক অদ্ভুত সিদ্ধান্ত ছিল। দরজা খুলতেই অবন্তিকা হাসলেন। সেই হাসিতে স্বাগত জানানোর পাশাপাশি ভয়ও ছিল। অবন্তিকা বললেন, মোহন অর্থাৎ আকাশ, আমরা কতদিন এভাবেই দেখা করব? আমি আর একা হতে চাই না। তুমি আশা বন্ধ করলে আমি ভেঙে পড়ব। আকাশ অবন্তিকার চোখের দিকে তাকালো এবং বলল, আমিও আর দূরে থাকতে পারছি না। অবন্তিকার চোখে জল এলো। তিনি বললেন, আমি কোনো লোক দেখানো জীবন চাই না, শুধু স্বাদ চাই। আকাশ গভীর শ্বাস নিল। তার সামনে সমাজ, মানুষ, চাকরি সব ছিল, কিন্তু তার মন আজ জিতে গেল। সে বলল, আপনি সাথ দিলে আমি পিছিয়ে আসব না। অবন্তিকার চোখে কয়েক বছরের জমে থাকা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমি সব দেখেছি, টাকা, বাড়ি, আরাম, কিন্তু নিজের মানুষ ছাড়া সব বেকার। আকাশ বুঝতে পারল জীবন মানে শুধু উপার্জন নয়, জীবন মানে কারো সাথে থাকা। এরপর তারা তাড়াহুড়ো করেনি। অবন্তিকা তার সব আইনি কাজ শেষ করলেন এবং আকাশ রফিক ভাইকে ছেড়ে অন্য কাজ নিল, যাতে কেউ সন্দেহ না করে। তারা সিদ্ধান্ত নিল শান্তভাবে নতুন জীবন শুরু করবে। অবশেষে তারা খুব সাদাসিধেভাবে বিয়ে করল। কোনো বড় অনুষ্ঠান হলো না, ব্যান্ড বাজা নেই, শুধু দুজন একাকী মানুষ একে অপরের অবলম্বন হলো। বিয়ে করে যখন তারা ওই বাড়িতে একসাথে থাকতে লাগল, তখন সেই ফাঁকা অট্টালিকাটি সত্যি ঘর হয়ে উঠিল। যেখানে আগে নীরবতা ছিল, সেখানে এখন হাসির শব্দ শোনা যায়। আকাশ এখন শুধু দায়িত্ব পালন করছিল না, সে বাঁচতে শুরু করল। অবন্তিকাও আর আগের মতো ম্লান হয়ে রইলেন না। সময় কাটল, তারা সাধারণ জীবন শুরু করল। সকালে একসাথে চা খাওয়া, ছোট ছোট কথায় হাসা। তাদের কাহিনী সাধারণ ছিল না, কিন্তু তাদের জন্য সঠিক ছিল। আকাশ ভাবত, যদি সেদিন সে মাফি চাইতে না যেত তবে কি হতো। আর অবন্তিকা ভাবতেন, যদি তিনি মোলের কথা না বলতেন তবে তিনি সারা জীবন একাই থাকতেন। সময়ের সাথে সাথে তাদের পরিবারের সুখ আরও বাড়ল। জীবনের সত্য এটাই যে মানুষের জন্য নিঃস্বার্থ সঙ্গীর প্রয়োজন সবচেয়ে বেশি। টাকা, বাড়ি সব পরে আসে। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা হলো, মানুষ যতই মজবুত হোক, তার বেঁচে থাকার জন্য একজনের সাথ দরকার। একাকিত্ব সবচেয়ে বড় অভাব, আর সত্যিকারের সাথ সবচেয়ে বড় সম্পদ। এখন আপনি বলুন, আকাশ আর অবন্তিকার সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।